প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রভাতের নিয়মিত আয়োজন সুপ্রভাত জানতে চাই শুরু করব। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করি। আজকে আমরা আলোচনা পর্বে একজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আমাদের বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘৃণা ছড়াচ্ছে। এ বিষয়ে আমরা আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন বিশিষ্ট কথাশিল্পী, কবি, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীকে। বিশ্বজিৎ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আমাদের এখনকার যে ডিলেমা, এখনকার যে আমাদের আলোচ্য বিষয়, আমাদের এখনকার যে জীবনযাপন, যাকে ঘিরে যেটার বিড়ম্বনার বড় একটি কারণ হয়ে উঠেছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করি। গাজীপুরের একটি শিশু, 6 বছরের শিশু, সে চুলায় তার ফ্রকটা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সেটা সে নেভানোর চেষ্টা করেছে, পারেনি, এবং দাও দাও করে তার কাপটা জ্বলে গেছে। তারপর আত্মীয় স্বজনরা গিয়ে তাকে ওখানে রক্ষা করেছে। এখন শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি আছে। মেয়েটির 12% ত্বক পুড়ে গেছে। মেয়েটি কী করেছিল? মেয়েটি করেছিল কি, সে নিয়মিত স্মার্টফোন ব্যবহার করতো। স্মার্ট টিভিতে সে সার্চ করে গেমগুলো দেখতো। সেই গেমে ছিল একটি গেম যেটা সে খুব প্রায় সময় দেখতো। সেটি হচ্ছে, এখানে গেমটা ছিল ফায়ার গেম। ওখানে নিজের গায়ে আগুন জ্বালাচ্ছে, আবার সে আগুনটা নেভাচ্ছে। এতে আকৃষ্ট হয়ে সে নিজেই কাপড়ে আগুনটা জ্বালিয়েছিল। এই যে পরিস্থিতিতে আমরা গেছি, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে দেখুন, আপনি প্রথমেই যে কথাটি শুরু করেছিলেন সোশ্যাল ডিলেমা, আমি খুব সম্প্রতি নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি প্রচারিত হচ্ছে, সেটার নামই হচ্ছে সোশ্যাল ডিলেমা। এটি ফেসবুক থেকে যে কর্মীরা তাদের নীতিগত অবস্থানের কারণে চাকরি ছেড়ে অন্যত্র এসেছেন, তারা সবাই যুক্ত হয়ে এই ডকুমেন্টারিটি বানিয়েছেন। আপনি বলছেন এই যে এরকম একটা বিপদের কথা, শুধু এই বিপদটি নয়, মানে বিপদগুলি নানান দিক থেকে দেখা যাচ্ছে। এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করি, সেই যোগাযোগ মাধ্যমটি কিন্তু প্রতি মুহূর্তে চায় আপনাকে কোনো না কোনোভাবে তাদের সঙ্গে ব্যস্ত রাখতে, তাদের যুক্ত রাখার জন্য যতভাবে সম্ভব আপনাকে তারা আকৃষ্ট করতে চায়। এবং দেখা যাচ্ছে এগুলি বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমাদের এই যে মনোজগতের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে, এর বেশিরভাগ ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলছে। এই যে আপনি ছোট্ট মেয়েটির উদাহরণ দিচ্ছেন, এই যে এটা হচ্ছে আগুন নিয়ে খেলা। আমি বলবো এই সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমটি আসলে আগুন নিয়ে খেলার মতো হয়েছে। ভালো কথা বলেছেন। যেমন একটি অভিযোগ আছে, অভিযোগটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘৃণা ছড়াচ্ছে সমাজে। যে দেখুন, যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউব যখন চালু হলো, আমরা ভেবেছিলাম যে যোগাযোগের জগতে এটি একটি অসাধারণ কাজ করেছে, একটি মানে যুগান্তকারী কাজ হয়েছে ফলে। কিন্তু এটি যে এত বড় একটি নেতিবাচক প্রভাব পড়বে সমাজে, এটা আমরা তখনও কিন্তু ভাবতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে ফেসবুক নিজেও একটি গবেষণা করেছিল। তাদের সে গবেষণা কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল। তারা দেখেছে সেখানে নেতিবাচক প্রচারগুলো সেখানে মানুষ বেশি দেখে, মানে এক অদ্ভুত মানসিকতা আমরা দেখেছি বাংলাদেশে। যেমন আমি যদি বলি যে ঘৃণা কীভাবে ছড়াচ্ছে, আমরা দেখব যে বাংলাদেশে যে কয়েকটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আমাদের রামুতে যে ঘটনাটা ঘটেছিল, নাসিরনগরে যে ঘটনাটা ঘটেছিল, এবং এই পর্যন্ত যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সবগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে। এটিকে আপনি কীভাবে দেখেন? দেখুন, এটি আপনি দেখবেন, আপনি নিজে বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে অপব্যবহার করে এই সুযোগটা তার হাতে আছে। আমরা ভেবেছিলাম, আপনি শুধুই নেতিবাচক দিক থেকে না ধরে যদি আমি কিছুটা ইতিবাচক কথা বলি, বলা হচ্ছে এই যোগাযোগ মাধ্যমকে যদি আমি নিজেই ব্যবহার করতে পারি, তাহলে আমার নানা রকমের সুযোগ তৈরি হয়। আমি ব্যবহার করছি মানে কি, ধরুন আমি অনলাইনে একটা ব্যবসা করি, ধরুন অনলাইনে আমি একটি পণ্য বিক্রি করতে চাই, ধরুন আমি এমন একটি অঞ্চলে বাস করি যেখানে নগর কেন্দ্রিক যে বিপণন ব্যবস্থা, তার সাথে যুক্ত হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এইসব ক্ষেত্রে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি একটি কিন্তু বড় অস্ত্র হতে পারে। সেটা আমরা দেখেছি এই যে করোনার সময়ে
যখন মানুষ তার রুটি রুজি হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, তখন আমরা দেখেছি অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নিজেদের রুজি রোজগারকে বাড়াচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি মেয়ে শুটকি মানে উৎপাদন করে, নিজে বিষমুক্ত শুটকি সেটি বিক্রি করে তার বিজ্ঞাপন এই ইয়েতে প্রচার করে, যোগাযোগ মাধ্যমে প্রচার করে সে কিন্তু স্বাবলম্বী হয়েছে। এরকম ইতিবাচক অনেক কিছুই আমরা বলতে পারি এটাকে, কিন্তু দিন শেষে আমরা যেটা দেখি এটির ব্যবহার শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনি নেতিবাচক। আপনি রামুর কথা বলেছেন, নাসিরনগরের ঘটনা বলেছেন, এগুলি হচ্ছে গুজব, কিছু গুজব এখানে ছড়িয়ে দেওয়া হয়, সেটা অনেক মানুষকে জড়ো করতে পারে। মানুষ এই ধরনের গুজব বিশ্বাস করতে ভালোবাসে এবং এই গুজবের ফলে তারা একত্র হয় এবং একটি ঘটনা ঘটিয়ে ফেলে, যেটা আমরা সমাজে কাঙ্ক্ষিত নয়। আমরা কুমিল্লায়ও একটা এরকম ঘটনা দেখেছি যে কোরআন শরীফ রেখে এসে পরে এটা আবার আরেকটি কি বলে প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি বলে যে বুঝতে পারলাম যে ঘটনাটি সত্য নয়। এই ধরনের গুজবগুলি প্রচার করা হচ্ছে, এটি একটা কিন্তু ঘৃণা ছড়ানোর বড় উপায়। একটি বিষয় আপনি একজন লেখক হিসেবে আমি জানতে চাই, যেমন একটা দীর্ঘ পথ অতিক্রম করে আপনারা যারা লেখালেখি করেন তারা লেখালেখির জগতে এসেছেন, পঠন পাঠনের মধ্য দিয়ে নিজেকে ঋদ্ধ করেছেন এবং লেখার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছেন। কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে আমি ফেসবুকের কথাটা বলি, ফেসবুকে দেখা গেল যে কেউ একটা স্ট্যাটাস দিচ্ছে, তারপরে সে কবিতার মতো কিছু একটা লিখলো বা ছোট গল্পের মতো কিছু একটা লিখলো বা অ্যাবস্ট্রাক্ট কিছু একটা লিখলো, সেটা সাধারণভাবে বোঝারও কোনো উপায় নেই। কিন্তু সেখানে দেখা গেল আবার অনেকে ও দারুণ, খুব ভালো লিখেছেন, এই সেই অসাধারণ লিখেছেন, আর এখানে বলতে দ্বিধা নেই যদি তিনি যদি সুন্দরী হন ফেসবুক অ্যাকাউন্টধারী, তাহলে তো তার অসংখ্য গুণগ্রাহী থাকেন। এইভাবে একটি অরাজকতা কি তৈরি হচ্ছে না? যেমন তার কোনো কোনো ধারাবাহিক লেখাপড়া নেই, কিন্তু হঠাৎ করে এসে তিনি কিছু একটা লিখলেন এবং তিনি কিছু প্রশংসা পেলেন এবং তারপরের বইমেলা দেখা গেলো একটা বই বের করে ফেলেছেন। এটি কি এক ধরনের অরাজকতা তৈরি হচ্ছে না যে লেখালেখির ক্ষেত্রে? অবশ্যই এটির নেতিবাচক প্রভাব অনেক বেশি। তবু আমি আবার আগের মতোই দুটি দিকে একটু আলোচনা করতে চাই। ধরুন আবার সেই একটি মেয়ে, যিনি আমরা যাকে বলি যে হাউসওয়াইফ বা গৃহিণী, তার হয়তো আলাদা করে একটা পরিচিতি কখনো গড়ে ওঠেনি। সে অমুকের মা, তমুকের স্ত্রী, এরকম করেই তার একটা পরিচিতি। এর মধ্যে যখন দেখা গেল যে ফেসবুকের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু একটা লিখলেন, তারা কোনো একটা মতামত ব্যক্ত করলেন, তাতে বিভিন্ন জনের যে সাড়া পাওয়া গেল, উৎসাহ ব্যঞ্জক কথাবার্তা শোনা গেল, তখন তিনি নিজেরও যে একটা মূল্য আছে, যেটা এতদিন তিনি হারিয়ে ফেলেছেন, নিজেরও যে একটা পরিচয় আছে, সেটি কিন্তু একবার প্রকাশ করা, নিজেও আবিষ্কার করেন এবং তাতে খুব উৎসাহিত বোধ করেন, লেখালেখি করেন, যেটা আপনি বলছেন। আর নেতিবাচক জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে এখানে কেউ দায় নেয় না, সবাই বলছে অসাধারণ, খুব ভালো, বা আরও লিখুন ইত্যাদি কথাবার্তা বলছে। তাতে দুটো জিনিস হচ্ছে, আমরা যখন প্রথম দিকে লেখালেখি করেছি, আমরা একটা লেখা প্রকাশ করার জন্য সেটি পত্রিকা সম্পাদকের দপ্তরে পাঠিয়েছি। ধরুন আহসান হাবিব বা সিকান্দার আবু জাফরের মতো সাহিত্য সম্পাদকরা বা আমাদের আবুল হাসনাতের মতো সাহিত্য সম্পাদকরা সেই লেখাটি দেখেছেন, তিনি মনোনীত হলে ছেপেছেন, মনোনীত না হলে সেটি একপাশে সরিয়ে রেখেছেন, কিংবা কখনো সেটি কিছুটা সম্পাদনা করে প্রকাশ করেছেন। কিন্তু এটি এমন একটি মাধ্যম যেখানে আপনি কোনো সম্পাদকের দ্বারস্থ হতে হচ্ছে না, কারো অনুমোদনের প্রয়োজন হচ্ছে না, আমার যা মাথা আসতো তাই আমি তুলে ধরছি। তাতে তার মাথা থেকে যে এই ঔচিত্যবোধ ব্যাপারটা চলে গেল, ঔচিত্যবোধটা তার আর থাকলো না। তিনি যে কোনো কিছুই প্রকাশ করছেন, তিনি ভাবছেন তিনি যা লিখছেন তাই মানে পাতে দেওয়ার যোগ্য এবং তিনি সেটা তুলে ধরছেন। তার ফলে নিজেকে কি বলবো, নিজের যোগ্যতার মাপকাঠিটা তিনি ঠিক পরিমাপ করতে। আচ্ছা, এটার সঙ্গে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই, সেটি হয়তো যারা দেখছেন তারা মনে করবে যে আমি খুব নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছি, আসলে সেটা নয়। মনে করুন যে আমরা এমনও দেখলাম
যে একজন গৃহিণী, তিনি মা, তিনি কোনো হয়তো প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একটি সময়ে হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, তিনি ফেসবুকে সরব হলেন এবং একদিন তিনি নিজেকে আবিষ্কার করলেন। আপনি একটু আগে বললেন যে তিনি নিজেকে আবিষ্কার করলেন যে আসলে তিনি তো ফেলনা নন, তার তো একটি আইডেন্টিটি আছে। তখন হচ্ছে কি, তিনি পরিবারেই এটা কিন্তু বিদ্রোহ করছেন, যে তিনি তার স্বামীকে বলছেন যে আরে তুমি এতদিন আমাকে পাত্তা দাও নাই, আমি তো দেখছি যে আমার অনেক গুণগ্রাহী আছে। ছেলে সন্তানকে বলছে আমি তোদের পিছনে আমার জীবনটা তো শেষ করে দিয়েছি, এখন আমাকে আমার পরিচয়টা আমাকে উদ্ঘাটন করতে হবে, আমার পরিচয়ে আমাকে পরিচিত হতে হবে। এবং সেটা করতে গিয়ে অনেক পরিবারে অশান্তিও হচ্ছে, মানে পারিবারিক কলহ যেটাকে বলি, কুরুক্ষেত্র যেটাকে বলি, সেটি হচ্ছে। এটি আসলে কাঙ্ক্ষিত, এটা বা এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আপনার কাছে আছে বলে মনে হয়? আসলে হ্যাঁ, এটা তো একটা পরিত্রাণের উপায় যদি আপনি বলেন, যে আমার আপনার কাছে সেটার পরিত্রাণের কোনো উপায় নেই। এই যে ডকুমেন্টারির কথা আমি একটু আগে আপনাদের বলেছিলাম, সেখানে এই বিষয়গুলি যারা তৈরি করেছেন, এক্সপার্ট, বিশেষজ্ঞ, তারাই ওখান থেকে বেরিয়ে এসে বলছেন যে আপনি কিন্তু কার প্রতিদ্বন্দ্বী, কার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। 50 জন বিশেষজ্ঞ, মানে যারা এই বিষয়টার উপর, মানে আইটি বা অন্যান্য কি বলে মানুষের মেধা ও মনন নিয়ে কাজ করা, মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করার, এরকম 50 জন বিশেষজ্ঞের সাথে আপনি উল্টো দিক থেকে বসে একটা যুদ্ধে লিপ্ত হয়েছেন। ফলে ওই 50 জন বিশেষজ্ঞ কিন্তু নির্ধারণ করে দিচ্ছে আপনি কোন দিকে যাবেন। একটা আপনি বলছেন একজন গৃহিণী, তাকে কিন্তু স্টাডি করছে ওই বিশেষজ্ঞরা, মনস্তত্ত্ববিদরা তাকে স্টাডি করছে, তার একাকিত্বের ব্যাপারটা, তার দৈনন্দিন বিষণ্ণতার ব্যাপারটা, ওটা কিন্তু তার ওই বিশেষজ্ঞরা খুব ফলো করছেন কিন্তু ওই এটাকে। তখনই তার সামনে এরকম নানান রকমের এইগুলি তৈরি করা হয়, যে কন্টেন্ট এনে দেওয়া হচ্ছে যে তুমি চাইলে এরকম একটি সম্পর্ক গড়ে তুলতে পারো, তোমাকে অমুক এরকম করে, তুমি চাইলে তার সাথে একটা সম্পর্কের এই যে এটা কিন্তু সোশ্যাল ডিলেমাতে আপনি যে কথাগুলি এসছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম ইয়েতে আসে যে তুমি চাইলে এরকম একটা সম্পর্ক, এটা প্রতিরোধ করা আসলে কিন্তু আমাদের পক্ষে খুব কঠিন, আমাদের পক্ষে খুবই কঠিন। আমরা বলি যে ওখানে বলা হচ্ছে, আমি হয়তো নিজেকে বলি যে আমি কতক্ষণ ব্যবহার করি সোশ্যাল মিডিয়ার এইগুলো, আমি আধ ঘন্টা ব্যবহার করি, হাফ অ্যান আওয়ার। কিন্তু যখন আমি এটা বন্ধ রেখে যদি আমি ঘড়ির দিকে তাকাই, দেখা যাবে এটা আসলে আমি 4 ঘন্টা ব্যবহার করেছি নিজেরই অজান্তে। যে হাফ অ্যান আওয়ার থেকে 4 আওয়ার, এই যে বিশাল একটা দূরত্ব, নিজেও জানি না যে কিভাবে আমি এটার মধ্যে জড়িয়ে পড়েছি। আর এছাড়া যদি আরও নেতিবাচক কথা বলেন, নিদ্রাহীনতা, তারপরে দুশ্চিন্তা, তারপরে মানে স্ট্রেস, এবং সর্বোপরি যে কথাটা আপনি বলছেন হিংসা, আমি বলবো হিংসার সাথে যুক্ত হচ্ছে ঈর্ষা। এই যে ঈর্ষা, আমি এখানে দেখলাম অসাধারণ সুন্দর ছবি দিচ্ছেন, কাশ্মীরে গিয়ে একজন বেড়াচ্ছেন, একজন ইংল্যান্ডে গিয়ে বেড়াচ্ছেন, আমি ঘরের কোণে পড়ে আছি, দীর্ঘদিন আমার কোনো বিনোদন নেই। আমি আবার দেখতে পাচ্ছি সবাই তো সবার সবচেয়ে সুন্দর জিনিসটা ওখানে দেখায়, আসল তার এইটা দেখায় না। এইটা আমাকে ঈর্ষান্বিত করছে, এইটাও কিন্তু এক ধরনের নেতিবাচকতা। ফলে আমি বিষণ্ণ হচ্ছি, আমি ক্রমশ নিজের অসহায়ত্বের জিনিসটা উপলব্ধি মানে আমি দেখলাম যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অপার সম্ভাবনার দুয়ার যেমন খুলেছে, যেমন অনেক নিঃসঙ্গ মানুষকে সঙ্গদান করছে, তাকে কোথাও একটা ব্যস্ত রেখেছে। পাশাপাশি যেটা বলতে হয়, অনেকের তো মনে করুন সামাজিক শান্তিটা বিনষ্ট করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণী বা তরুণরাও এই সামাজিক যোগাযোগ শুধুমাত্র ফেসবুকের সম্পর্কের কারণে সে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিনে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের সম্পর্ক করতে এসে তারা ধর্ষণের মতো এই ধরনের ঘটনার শিকার, নানান প্রতারণার মতো এই ব্যাপারগুলো ঘটছে। আসলে এখান থেকে তো আমাদের পরিত্রাণের উপায় নেই, কারণ এই প্রযুক্তিকে অস্বীকার করে বা উপেক্ষা করারও তো আসলে আমাদের সুযোগটা নেই, কারণ অনেক কিছুই আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। যেমন আপনি একজন সাংবাদিক হিসেবে আমি প্রশ্নটা করি আপনাকে,
এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক বলে বা ইউটিউব, এটা এমন একটা পর্যায়ে গেছে, এদের প্রচারের কাছে অনেক সময় দেখা যায় যে মূলধারার যে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু। এবং এটা করতে গিয়ে তারা কার আগে কে ব্রেকিং নিউজ দিবে, কার আগে কোন নিউজটা তারা আপলোড করে দেবে, সেটার একটা প্রতিযোগিতায় নেমেছে। এবং এটা করতে গিয়ে ওই যে বললাম যে সামাজিক অস্থিরতাও তৈরি করছে, মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করে দিচ্ছে। মানে এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে? আমি বলবো যে আসলে আপনি একজন প্রবীণ সাংবাদিক, এটা মন খারাপ করার কিছু নেই, কারণ আপনি ব্যক্তি হিসেবে প্রবীণ নন, কিন্তু সাংবাদিক হিসেবে প্রবীণ, প্রায় 3.5 দশকের অভিজ্ঞতা আপনার। আসলে এটা একটা বিশাল চ্যালেঞ্জ এখনকার যারা সাংবাদিক, এখনকার সাংবাদিকদের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমি যে ফ্যাক্টসটার অনুসন্ধান করে তথ্য উপাত্ত সবগুলি নিশ্চিত হয়ে তারপর কি আমি পাঠকের দরবারে বা এই যে যিনি সংবাদের দর্শক তার দরবারে হাজির হব, নাকি এই মুহূর্তে আমার যে সংবাদটি আমার তাৎক্ষণিকভাবে পেলাম এখনই আমি সেটি দর্শককে বা পাঠককে জানিয়ে দিয়ে আমি তার মনোযোগ আকর্ষণ করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা প্রতিযোগিতার বিষয়। এখন এমনকি বড় বড় কাগজগুলো আপনি দেখবেন প্রতিযোগিতা করে যে কোনো একটি ঘটনার মাত্র আভাসটা পেয়েছি, সত্য ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার একজন রিপোর্টার অনেক বেশি সরজমিনে অনুসন্ধান করবেন, সেটা পরে। এখনই আমি সংবাদটা পেয়েছি, আমি এখনই পরিবেশন করতে হবে। তার ফলে অনেক সময় কিন্তু আমরা ভুল তথ্য দিচ্ছি, পরে হয়তো সেটি সংশোধন করছি, কিন্তু যদি বিপজ্জনক হয়ে থাকে সেটি ততক্ষণে একটা বিপদ সৃষ্টি করে ফেলছে। এইটা কিন্তু হচ্ছে সব জায়গায়। এটা তদুপরি পাঠক মনোরঞ্জন, ঠিক পাঠক কী চায় এই মুহূর্তে, পাঠক আপনার কী চায় সেটা হচ্ছে বড় বিষয়। আপনার কাছে যে আমার দেশের একজন আইটি বিশেষজ্ঞ বা একজন কৃষি বিশেষজ্ঞ কোনো একটি ভালো জিনিস উদ্ভাবন করলেন কিনা, সেটার চেয়ে পরিমণির সাথে রাজের সম্পর্ক কীরকম হয়ে গেল সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি, আমাদের জরিপে দেখেছি যে শাকিব খান আর অপু বিশ্বাস বা শাকিব খানের সঙ্গে বুবলির যে সম্পর্কের রসায়ন, এগুলি অনেক বেশি দর্শককে টানে। ফলে তখন কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে আমি তো একই সঙ্গে ভোক্তাও খুঁজবো, শুধু পাঠক নন। আমি একটা পণ্য বিক্রি করছি, সংবাদটা একটা পণ্যও বটে। এই পণ্যটা বিক্রি করতে গিয়ে আমি অবিচার করে ফেলছি একটি প্রকৃত ভালো সংবাদের প্রতি। আমি এই বিনোদন, এই মনোরঞ্জন, এগুলির দিকে আমি ধাবিত হচ্ছি। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের যে বিষয়টা ছিল যোগাযোগ মাধ্যম ঘৃণা ছড়াচ্ছে কিনা, আপনি বললেন যে আমাদের নেতিবাচকতার কোথায় গেছে বা আমাদের রুচিটা কোথায় নেমেছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাকে খুব সংক্ষিপ্তভাবে শেষ করার অনুরোধ জানাবো। সেটি হচ্ছে 2-3 দিন আগে খুব বিশিষ্ট একজন ব্যক্তি তিনি বলছিলেন যে প্রচারক আমার নেতিবাচক প্রচার হোক, নেতিবাচক প্রচারটাও তো একটি প্রচার। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি যে মানুষ প্রচার আকাঙ্ক্ষায় সেটি কীরকম, তারা এক ধরনের ফোবিয়ায় বা এক ধরনের মনোবিকারে ভুগছে, যে সেটি যদি নেতিবাচক প্রচার হয় সেটাতেও সে খুশি হচ্ছে। মানে এটা কীরকম, মানে আসলে হচ্ছে কি, বেশি মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি, যে কোনোভাবেই মানুষ আমাকে চিনছে, জানছে, এটাই যেন মানুষের একটা ভাইরাল হওয়া, মানে হিরো আলম হওয়া, সেটাও একটা, আমি এই নামটি উচ্চারণ করতে চাইছিলাম না, কিন্তু ঘটনাচক্রে আমার হিরো আলম হওয়াটাও একটা আমার আকাঙ্ক্ষার বিষয়ে পরিণত হয়েছে। কেন? তাকে লোকে চেনে কেন? শুধুমাত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ধরনের প্রচারের কারণে। ফলে আপনি যে কোনো একটি আর নেতিবাচকতার দিকে মানুষের একটা প্রবল আগ্রহ, কিন্তু প্রবল আগ্রহ। ফলে আমরা দেখছি যত রকমের, এই ঘটনাও দেখেছি, আত্মহত্যা করছে লাইভ টেলিকাস্ট করার মাধ্যমে, আত্মহত্যা করার ফেসবুকে লাইভ দিয়ে আত্মহত্যা করছে, এরকম ঘটনাও দেখেছি। মানে যে কোনোভাবেই মানুষের কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যে কোনোভাবেই মানুষের একটা প্রচারে থাকতে চাইছে, ঘৃণা, এইটা বলছে ঘৃণা ছড়াচ্ছে। তো আপনি আর একটা প্রশ্ন আমাকে বারবার ওখানে আসছে যে এটা থেকে মুক্তি কী।
আমরা জানি না মুক্তি কি, কিন্তু এই যে বললাম যে এই বিশেষজ্ঞরা যে যারা একসময় এইসব অ্যাপ তৈরি করেছিলেন, যারা এই ফেসবুকের বড় বড় ইয়ে হিসেবে মানে কন্ট্রিবিউটর হিসেবে একজন ওখানে ছিলেন, এই বিশেষজ্ঞরাই কিন্তু এখন নতুন করে ভাবতে শুরু। তারা বুঝতে পারছে এটা আমাদের জীবনের উপর আসছে, তার নিজের জীবনের উপরও আসছে। তারা কিন্তু অন্য একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে মানবিকতার সম্পর্ক যুক্ত করে অন্য কোনো ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা এগুলো নিয়ে ভাবছেন। যদি কোনো দিন এটার সন্ধান পাই আমরা, তাহলে হয়তো আমরা এগুলো থেকে মুক্তি আশার আলো দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। সুপ্রভাতের দর্শকদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনাদের কোনো ভাববার অবকাশ নেই যে আমরা আসলে নেতিবাচকতা প্রচারের জন্য কথাটা বলছি। আমরা আসলে সমাজে যে নেতিবাচকতা তৈরি হয়েছে, মানুষের মনস্তত্ত্বে যে নেতিবাচকতার প্রভাবটা পড়ছে এবং মানুষ যে নেতিবাচকতার দিকে যাচ্ছে, আমরা সেটি নিয়ে খুব শঙ্কিত। আমরা একদিন ভেবেছিলাম যে এই অবাধ যোগাযোগ মাধ্যমটা মানুষের মধ্যে মানবতাবোধকে জাগ্রত করবে। আমরা ভেবেছিলাম যে মহামারীর পরে সারা বিশ্ব বুঝতে পারবে যে আসলে মানুষের কাছে মানুষকেই ফিরে আসতে হবে, কিন্তু সেটি ঘটছে না। এবং ঘটছে না বলেই বারবার আমরা এই ধরনের কথাগুলো বলবো, এই ধরনের বিষয়গুলো জানতে চাইব। সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। জানতে চাই সাথে থাকার জন্যে আপনাদেরকে ভালোবাসা জানাই। আমাদের সঙ্গে থাকবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।